बरसात से मुलाकात यूं ही नहीं होती, धरती को धूप में जलना पड़ता है। शोहरत के शिखर पर चढ़ने के लिए घुटनों के बल भी चलना पड़ता है। जो कभी संघर्ष से परिचित नहीं होते, इतिहास गवाह है वो कभी चर्चित नहीं होते। জয় হিন্দ দোস্ত, ডিফেন্স ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওগুলোতে সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস হয়ে গেছে এবং তার থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে বা আসতে পারে সেই রকম এমসিকিউ এর ক্লাসও কমপ্লিট করেছি। এইভাবে একটা একটা করে অধ্যায় শেষ করব আর তার থেকে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট যে এমসিকিউ কোশ্চেন রয়েছে তার ক্লাস দেব। আজকের অধ্যায় হলো সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধানের ঐতিহাসিক বৈশিষ্ট্য দেখলাম, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা দেখে নিলাম, কীভাবে সংবিধান তৈরি হলো সেটা দেখলাম। এবার সংবিধান তৈরি হয়ে গেছে, সংবিধানের কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের ভারতের সংবিধানের সেটাই নিয়েই এই ক্লাস। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসগুলো। একটা একটা করে এভাবে ক্লাসগুলো করবো। আর তোমাদের বলে রাখি, এই ক্লাসগুলো কিন্তু যেগুলো করানো হচ্ছে এম লক্ষ্মীকান্ত এরকম অনেক ধরনের বড় বড় রাইটারের বই থেকে নানান দিক থেকে সংকলন করে এই ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশানটা অন করে দাও। চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। যে কোনো রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং সরকারি কাজকর্ম যে নিয়ন্ত্রিত হয় কতগুলো লিখিত আইন এবং রীতিনীতির দ্বারা। এই আইন ও রীতিনীতির সংকলনকেই সংবিধান বলা হয়। আর ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং জটিল সংবিধান, কারণ ভারতের সংবিধান বিশ্বের নানান দেশ থেকে নানান দেশের সংবিধানকে অনুকরণ করে করা হয়েছে। প্রায় 60টা দেশের সংবিধানকে অনুকরণ করে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে এবং সংবিধানটি তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। তো আর ভারতে যেহেতু নানান ধর্মের মানুষ বাস করে, সমস্ত ধর্মের প্রাধান্য একমাত্র এই ভারতেই রয়েছে, যা বিশ্বের আর কোনো দেশে নেই। তো তাদের সবার কথা মাথায় রেখে সবার জন্য আইন তৈরি করা হচ্ছে, যাতে সবাই সমান অধিকার পায়। এবং সেই জন্যই তাদের কথা মাথায় রাখার জন্য, এবং নানান ভাষার মানুষ অবস্থান করে এই ভারতে, সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, সবার কথা মাথায় রেখে এই ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছে। আর জানো যে তোমরা যে ভারত শাসন অধিনিয়ম 1935 থেকে কিন্তু প্রচুর আইনের ধারা এখান থেকে নেওয়া হয়েছে। বেশিরভাগটাই ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে, প্রায় 70% ওখান থেকে নেওয়া হয়েছে। আর ভারত শাসন অধিনিয়ম 1935টাই একটা বড় সংবিধানের মতো ছিল, যেমন এখানে 321টি ধারা এবং 10টি তফসিল কিন্তু ওই ভারত শাসন অধিনিয়মেই ছিল। এবং সংবিধানের সমালোচনা করতে গিয়ে PR দেশমুখ তো বলেই দিয়েছে যে ভারত শাসন আইন 1935 ভারত শাসন আইন 1935 শুধু বয়স্ক মতাধিকারটা যোগ করা হয়েছে। আর যে ভারতীয় সংবিধানের যারা নির্মাতা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন আইনজীবী, যার জন্য কী হয়েছে, তারা যাতে আইনটা ঠিকমতো করে সবার জন্য সমান হয়, সবাই সমান প্রাধান্য পায়, সেই দিকে তারা খেয়াল করেছে, যার জন্য আরও বড় হয়ে গেছে। এবং এই সমালোচনা করতে গিয়ে জেনিংস তো বলেই দিয়েছেন যে ভারতীয় সংবিধান হচ্ছে আইনজীবীদের স্বর্গরাজ্য। আর এত বড় সংবিধান বলে ঘাবড়ানোর কিছু নেই। চলো আস্তে আস্তে একটা একটা করে পার্ট করে আমরা দেখব সংবিধানের বৈশিষ্ট্যটা কীরকম আছে আমাদের সংবিধানে। চলো, সংবিধানকে আমি যদি দুভাগে ভাগ করা যায় তাহলে হয় একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান যেমন ভারতের সংবিধান আছে, আমেরিকার সংবিধান কিন্তু আধুনিক বিশ্বে সবথেকে পুরাতন, সবথেকে প্রথমে কিন্তু আমেরিকার সংবিধান তৈরি হয়েছে আধুনিক বিশ্বের কথা যদি বলি, আধুনিক সংবিধানের কথা যদি বলি। এবং অলিখিত সংবিধান একমাত্র রয়েছে কিন্তু ব্রিটেনে, অলিখিত সংবিধান ব্রিটেনে রয়েছে। ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম এবং জটিল সংবিধান। দীর্ঘতম কেন এবং জটিলতম কেন বুঝতে পেরেছো? কারণ নানান দেশের অনুকরণ করে আমাদের এই ভারতের সংবিধানটি তৈরি করা হয়েছে। তো দীর্ঘতম তো হওয়ারই কথা, এবং নানান ভাষা, নানান ধর্ম, নানান জাতি সবাইকে প্রাধান্য এই ভারতবর্ষে দেওয়া হয়েছে, এবং তার জন্য দীর্ঘতম তো হওয়া স্বাভাবিকই, তাই না?
আচ্ছা, সংবিধান গৃহীত হয়, গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। আর সংবিধান কার্যকর কবে হয়? 26শে জানুয়ারি 1950 সালে। এই যেদিনকে সংবিধান গৃহীত হলো 26শে নভেম্বর, এই দিনকে সংবিধান দিবস পালন করা হয়। 26শে নভেম্বর দিনটি কিন্তু সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। আর 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কেন করা হয় আগের ক্লাসগুলোতে সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? না দেখলে দেখে নিও। আচ্ছা, মূল যে সংবিধান ছিল, যখন সংবিধান চালু করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, 395টি ধারা ছিল, 8টি তফসিল ছিল এবং 22টি পার্ট বা অধ্যায় ছিল। এখনও পর্যন্ত প্রায় 104 বার সংবিধান সংশোধন করা হয়েছে, যার ফলে এখন বর্তমানে 471টি ধারা, 12টি তফসিল এবং 25টি পার্ট বা অধ্যায় আছে। আচ্ছা, তাহলে বলো তো 396 ধারায় কী আছে? 396 ধারায় নেই। মূল যে সংবিধানের 395টি ধারা ছিল, সেই 395টি ধারা রয়েছে, কিন্তু মূল ধারা কখনো পরিবর্তন করা হয়নি। এটা 7 উপধারা হিসেবে যোগ করা হয়েছে। যেমন 51 এতে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, এরকম উপধারা হিসেবে যোগ করা হয়েছে। মূল ধারা কিন্তু এই 395টি রয়েছে, ঠিক আছে? আর তফসিল 8টি ছিল মূল সংবিধানে, তফসিল কিন্তু 4টে যোগ করা হয়েছে। নবম তফসিল, যেটা 1951 সালে, 1950 সালে সংবিধান কার্যকর হয় এবং তারপরের বছর অর্থাৎ প্রথম সংবিধান সংশোধন 1951 সালে প্রথম সংশোধনের দ্বারা ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় এবং জমিদারি প্রথার বিলোপ, এগুলো যোগ করা হয়। আর দশম তফসিলে কী করা হয়? দশম তফসিল হচ্ছে 1985 সালে 52তম সংবিধান, 1985 সালে 52তম সংবিধানে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। দলত্যাগ বিরোধী আইনে যোগ করা হয় দশম তফসিলে। আর 11তম তফসিলে 73তম সংবিধান সংশোধন 1992 দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা যোগ করা হয়। আর 12তম তফসিলে কী করা হয়? 74তম সংবিধান সংশোধন 1992 পৌর শাসন ব্যবস্থা যোগ করা হয়, ঠিক আছে? আর পার্টের কথা যদি বলি, পার্ট ছিল 22টি পার্ট ছিল, এখন তো 25টি পার্ট রয়েছে। 4-এর এ, 9-এর এ, 10-এর বি এবং 14-র এ, এই 4টে পার্ট কিন্তু যোগ করা হয়েছে এবং সপ্তম পার্টটি কিন্তু বাতিল করা হয়েছে। এগুলো কী ছিল না ছিল সব ডিটেলস আমি পরে আলোচনা করে দেবো, এখন জেনে রাখো, ঠিক আছে? তাহলে একটা বাদ দিয়ে দিল, 4টে অ্যাড করলো, কটা হয়ে গেল? টোটাল 3টে বাড়লো, 22টি ছিল, 25টা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন 7ম, 42তম, 44তম, 73তম, 74তম, 97তম এবং 101তম। আচ্ছা, এগুলো বেশি করে মনে রাখবে, কারণ এই সংশোধনগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 7ম যে সংশোধন হয়েছিল 1956 সালে, ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হয়েছিল 7ম সংশোধনে। 42তম সংবিধান সংশোধন 1976 সালে। এখানে প্রচুর বড় একটা পরিবর্তন হয়েছে, তাই অনেকে দেখে মিনি কনস্টিটিউশন বলেছে, ক্ষুদ্র সংবিধান, যেহেতু ক্ষুদ্র সংবিধান বলা হয় সেই জন্য। এই 42তম সংবিধান সংশোধন 1976 সালে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ দুটো অন্তর্ভুক্ত হয়েছিল। আর কি হয়েছিল? মৌলিক কর্তব্য যোগ হয়েছিল, 10টা মৌলিক কর্তব্য যোগ হয়েছিল। এরকম অনেক কিছু হয়েছে, আস্তে আস্তে আমরা দেখবো সেগুলো, ঠিক আছে? 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে। এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার ছিল 31 নম্বর ধারায় সম্পত্তির যে অধিকারটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং আইনি অধিকার করা হয়। এখন বর্তমানে এই সম্পত্তির অধিকারটি একটি আইনি অধিকার এবং রয়েছে 300 নম্বর ধারায় কিন্তু সম্পত্তির অধিকারটা রয়েছে। 73তম সংবিধান সংশোধন 1992 সালে পঞ্চায়েত ব্যবস্থা যোগ করা হয় সংবিধানে।
243 থেকে 243 নম্বর ধারায় রয়েছে 243 থেকে 243-এরও পঞ্চায়েত ব্যবস্থা। 74তম সংবিধান সংশোধন 1992-93, পৌর ব্যবস্থা যোগ করা হয়েছে সংবিধানে। 9A পার্টে রয়েছে, 9A-তে, ঠিক আছে। 97তম সংবিধান সংশোধন 2012 সালে 9B পার্টটি যোগ হয়েছে। 9B কী আছে? 9Bতে সমবায় সমিতি। 101তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 101তম কী হয়েছে? 101তম সংবিধানে জিএসটি চালু হয় 2017 সালে। 2017 সালে জিএসটি চালু করে নরেন্দ্র মোদী, ঠিক আছে। 101তম এই জন্য গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবে। চলো দেখে নিই বৈশিষ্ট্যগুলো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কী কী রয়েছে? দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধান দীর্ঘতম লিখিত সংবিধান। তার কারণগুলো, এক হচ্ছে ভৌগোলিক কারণ, কারণ আয়তনের দিক থেকে যদি দেখি বিশ্বের 7ম বৃহত্তম দেশ এবং এত জনসংখ্যা, বর্তমানে তো এখন প্রায় 3য় স্থানে রয়েছে, চীনের পরেই ভারতের স্থানে এখন বর্তমানে। এত নানান ধর্মের মানুষ এখানে বাস করে, সবার কথা ভেবে সবাই যাতে সমান অধিকার এখানে পায়, এবং সমস্ত ভাষার মানুষ, নানান ভাষা রয়েছে ভারতবর্ষে, তো সবাইকে নিয়ে সঙ্গে করে চলার জন্য সবার কথা এই সংবিধানে ভাবা হয়েছে। তাই সংবিধানের ভৌগোলিক কারণ ধরতে পারি এগুলো একটা। তাই সংবিধানটি দীর্ঘতম হয়েছে, আরও দীর্ঘ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। ঐতিহাসিক কারণ যদি বলি, ঐতিহাসিক কারণ 1935 সালে ভারত শাসন আইন থেকে কিন্তু বেশিরভাগটাই এই সংবিধানে নেওয়া হয়েছে। 321টি ধারা ছিল এবং 10টি তফসিল। 321টি ধারা এবং 10টি তফসিল ছিল ভারত শাসন আইন 1935-এ, এবং সেখান থেকে প্রায় 70% এখানে ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। তো এটা একটা ঐতিহাসিক কারণ। দীর্ঘতম হওয়ার আর একটা কারণ হচ্ছে একক সংবিধান। ভারতে একটাই সংবিধান রয়েছে, রাজ্যের জন্য আলাদা আলাদা সংবিধান নেই। জম্মু কাশ্মীরে ছিল, তাও 2019 সালের আগস্ট মাসে 370 নম্বর ধারা বাতিল করে দেওয়া হলো। এখন বর্তমানে প্রত্যেকটা রাজ্যে এবং পুরো টোটাল ভারতবর্ষের জন্য একটাই সংবিধান রয়েছে। অন্যান্য দেশগুলো যদি দেখি, আমেরিকার মতো দেশ, তাদের দেশের একটি সংবিধান রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সংবিধান রয়েছে, কিন্তু ভারতের একটাই সংবিধানের মধ্যে সব কিছু সবাইকে নিয়ে করা হয়েছে, একটাই সংবিধান। তাই দীর্ঘতম হওয়ার একটা কারণ রয়েছে এটা। আর কি হয়েছে? গণপরিষদ আইন বিশেষজ্ঞদের আধিপত্য। গণপরিষদে যেটা সংবিধান তৈরি করার জন্য সংবিধান সভা গঠন করা হয়েছিল, এবং সংবিধান সভা অর্থাৎ গণপরিষদের সদস্যরা বেশিরভাগই ছিল কিন্তু আইন বিশেষজ্ঞ, এবং তার জন্য রাষ্ট্রবিজ্ঞানী জেনিংস বলে দিয়েছেন যে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছে ভারতীয় সংবিধান গণপরিষদকে, ঠিক আছে। আরও দীর্ঘতম হওয়ার আরও কারণ কি? ভারতীয় সংবিধান শাসন কার্যে শুধু মূল নীতিগুলো দিয়ে দেয়নি, সেগুলো ছাড়াও আরও কী করা হয়েছে, সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে, যাতে কোনো রকমভাবে কারো কোনো অসুবিধা বা আইন জটিলতায় না পড়তে হয়। সব দিক থেকেই মাথায় রেখে এই ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে গিয়ে কোনো রকম কোনো আইন জটিলতায় না পড়তে হয়। তাই ভারতীয় সংবিধান দীর্ঘতম হয়েছে, বড় অনেক লিখিত হয়েছে, তো দীর্ঘতম লিখিত সংবিধান হয়েছে ভারতের। নেক্সট, বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধান। ডক্টর বি.আর. আম্বেদকর তো বলেছেন যে বিশ্বের বিভিন্ন সংবিধানকে ফিল্টার করে ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন। আর সংবিধানের বেশিরভাগ অংশ নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। বেশিরভাগ অংশ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কাঠামো, রাজ্যপাল, বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশন। আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানো যে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল কত সালে? সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল 1926 সালে, এবং প্রাদেশিক পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং সংযুক্ত পাবলিক সার্ভিস কমিশন কিন্তু গঠন হয়েছিল 1935 সালে ভারত শাসন আইন দ্বারা, ঠিক আছে। ভারতীয় সংবিধানের দার্শনিক ভাগগুলো নেওয়া হয়েছে, যেমন মৌলিক অধিকার,
দার্শনিক ভাগ মৌলিক অধিকার, নীতি নির্দেশক তত্ত্ব। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নীতি নির্দেশক তত্ত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর রাজনৈতিক অংশগুলো যেগুলো যেমন ক্যাবিনেট ব্যবস্থা, কার্যনির্বাহী পরিষদ, আইনসভা, সংসদীয় শাসন ব্যবস্থা, আইনসভা, তারপরে সংসদীয় শাসন ব্যবস্থা, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা বেশিরভাগটাই কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয়। ভারতীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় নয়, সুপরিবর্তনীয় নয়, দুষ্পরিবর্তন ও সুপরিবর্তনের সংমিশ্রণ। দুষ্পরিবর্তন কোনগুলো? দুষ্পরিবর্তন হলো সেই সংবিধান সংশোধনগুলো সেই সংবিধান যেগুলো সংশোধনের জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়। যেমন হচ্ছে আমেরিকার সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। আর সুপরিবর্তন সংবিধান কোনগুলো? সুপরিবর্তন সংবিধান হচ্ছে সেইগুলো যেগুলো সাধারণ আইন পদ্ধতির মতোই সংশোধিত হতে পারে। যেমন ব্রিটেনের সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে ব্রিটেনের, নিউজিল্যান্ডে। সংবিধান সংশোধন পদ্ধতি ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় রয়েছে এবং সংসদকে এই সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের সংবিধানে কিছু আইন সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ অর্থাৎ 50% এরও বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 অংশ সমর্থন প্রয়োজন। কিছু আইন সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টের উভয় কক্ষের মোট যে সদস্য থাকবে তার বেশিরভাগটাই এবং উপস্থিত এবং ভোট যারা দেবে সেই সব সদস্যের 2/3 অংশ সমর্থন কিন্তু প্রয়োজন। যেমন হচ্ছে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি। আবার কিছু সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষে মোট উপস্থিত সদস্যের অধিকাংশ এবং উপস্থিত মোট ভোটদানকারী সদস্যের 2/3 অংশ তো সমর্থন প্রয়োজনই, প্লাস এছাড়াও রাজ্যের আইনসভার মানে যে রাজ্যগুলো রয়েছে তারও রাজ্যের অর্ধেকের বেশি কিন্তু সমর্থন করতে হবে। যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টনের এইসব সংশোধনের ক্ষেত্রে কিন্তু রাজ্যের আইনসভারও অর্ধেকের বেশি রাজ্যের আইনসভার সমর্থনের প্রয়োজন হবে। আবার এমন সংশোধনও রয়েছে যেগুলো হচ্ছে রাজ্যের সীমানা, রাজ্যের নাম পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠ সমর্থন হলেই হবে। ঘাবড়ানোর পিছনে এগুলো জেনে রাখো, আস্তে আস্তে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? পাট করে এগোবো একটা একটা করে, যে ভারতের বৈশিষ্ট্য ও সংবিধানের বৈশিষ্ট্যগুলো জেনে রাখো। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখা যায়। ভারতের শাসন ব্যবস্থা কী রয়েছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আবার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বিরোধী শাসন ব্যবস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্রীয় আমরা বলতে পারি না, আবার যুক্তরাষ্ট্রের বিরোধীও নয়, দুটোরই সহাবস্থান। মানে পরিস্থিতির অনুযায়ী ভারত কী করেছে? ভারতের সংবিধানটাকে ভারতের পরিস্থিতি এবং আবশ্যক যেটা প্রয়োজনের অনুসারে ভারতের সংবিধানটা কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। অন্য দেশ থেকে নিলে কী হবে? নিজেদের প্রয়োজনের অনুসারে এবং নিজেদের পরিস্থিতির অনুযায়ী আমাদের সংবিধানটা কিন্তু তৈরি করা হয়েছে। যে অন্য দেশ থেকে নিয়েছে বলে হুবহু কপি করে আমাদের সংবিধানে পেস্ট করে দেওয়া হয়েছে এমন কিন্তু নয়। আমাদের প্রয়োজন অনুসারে আমরা সংবিধানটা তৈরি করেছি এবং এখনও পর্যন্ত আমাদের সংবিধান ভালোভাবেই চলছে। আচ্ছা, ভারতীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে লক্ষণগুলো, 2 ধরনের সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার আছে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, হ্যাঁ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনও রয়েছে। যদি 7ম তফসিলটা দেখো তোমরা, 7ম তফসিল এবং 246 নম্বর ধারায় ক্ষমতা বন্টন রয়েছে। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা রয়েছে। আচ্ছা, লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান তো লিখিত সংবিধানই। সংবিধানের সার্বভৌমত্ব রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, বিরোধী শাসন ব্যবস্থা কী কী রয়েছে? শক্তিশালী কেন্দ্র সরকার এখানে রয়েছে। একক সংবিধান, একটাই সংবিধান ভারতের।
এক নাগরিকত্ব, ভারত দ্বিনাগরিকত্বের অধিকার দেয় না, এক নাগরিকত্ব সমস্ত ভারতবর্ষের জন্য, সমস্ত রাজ্যের জন্য আমরা একটাই নাগরিকত্ব। আমরা বলি না যে আমরা বাংলার নাগরিক, আমরা পাঞ্জাবের নাগরিক, এরকম না, আমরা ভারতের নাগরিক, তাই না? অখণ্ড বিচার ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে। ভারতীয় সংবিধানটি যুক্তরাষ্ট্র মনে হলেও, ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় মনে হলেও কিন্তু যুক্তরাষ্ট্র শব্দ কখনো ব্যবহার করা হয়নি। সংবিধানের 1 নম্বর ধারায় যদি দেখো তো সেখানে বলা হয়েছে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন কিন্তু বলা হয়েছে ভারতকে। এবং ভারতীয় শাসন ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা বলেছে। ডক্টর বি আর আম্বেদকর বলেছেন আধা যুক্তরাষ্ট্রীয় সংবিধান, আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে? ভারতীয় সংবিধানের আর একটা বৈশিষ্ট্য, এখানে সরকারের সংসদীয় রূপ। এখানে সংসদীয় রূপ শুধু নেই, সংসদীয় শাসন ব্যবস্থাও রয়েছে, আবার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য রয়েছে? এখানে নামমাত্র শাসক থাকবে, যেমন রাষ্ট্রপতি আছে নামমাত্র শাসক, আবার প্রকৃত শাসককে ভারতের প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ দলের শাসন চলে এখানে। আর কি, আইনসভার কাছে মন্ত্রিসভা ব্যক্তিগত ও যৌথভাবে দায়ী থাকে। মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নেতৃত্ব রয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে নিম্নকক্ষ ভেঙে দিতে পারে, তাই না? যেমন ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, আবার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কেমন? যে ভারতের রাষ্ট্রপতি রয়েছে, তিনি নির্বাচিত হন, তাই না? তাকে তো নির্বাচিত করা হয়। ভারতের শাসন বিভাগ অধিক শক্তিশালী, আর রাষ্ট্রপতি কখনোই কিন্তু নিম্নকক্ষ ভাঙতে পারেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু নিম্নকক্ষ ভাঙতে পারে। এখানে যেমন সংসদও শাসন করে, ভারতীয় রাষ্ট্রপতিরও শাসন করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা তাহলে কি? ভারতীয় শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে সংমিশ্রণ। ভারতীয় সংবিধানের আর একটা বৈশিষ্ট্য হলো সংসদীয় সার্বভৌমত্ব এবং বিচার বিভাগীয় আধিপত্য এখানে রয়েছে। সংসদের সার্বভৌমত্ব রয়েছে এবং বিচার বিভাগের আধিপত্যও রয়েছে। সংসদীয় সার্বভৌমত্ব যদি দেখি, ব্রিটেনে শুধুমাত্র সংসদীয় সার্বভৌমত্ব রয়েছে, আর বিচার বিভাগীয় আধিপত্য শুধুমাত্র আমেরিকায় রয়েছে। ভারত কী করেছে? এই দু জায়গা থেকে নিয়ে আমাদের একটা পরিস্থিতির অনুযায়ী সংমিশ্রণ করেছে, যে আমাদের সংসদের সার্বভৌমত্ব শুধু নেই, আবার বিচার বিভাগের আধিপত্য শুধু নেই। এই দুটোর সংমিশ্রণ নিয়ে আমাদের ভারতীয় সংবিধান কিন্তু তৈরি হয়েছে। যেমন সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় ক্ষমতার মাধ্যমে সংসদের আইনগুলোকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে, এদিকে আবার সংসদ তার সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের বড় অংশ একটা সংশোধন করতে পারে। দুজনকেই ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন সংসদকে দেওয়া হয়েছে, আবার বিচার বিভাগকেও দেওয়া হয়েছে, তাই না? ভারতীয় সংবিধান স্বাধীন অখণ্ড বিচার ব্যবস্থা, স্বাধীনও রয়েছে বিচার ব্যবস্থা এবং অখণ্ড বিচার ব্যবস্থাও রয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা আমেরিকা থেকে নিয়েছে, অখণ্ড বিচার ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এরকম ভারতীয় সংবিধান সংমিশ্রণে তৈরি হয়েছে, যে খুব কঠিনও না, খুব সহজও না, মানে ক্ষমতা একজনকে দেওয়া হয়নি, যাতে ক্ষমতাটা সবার মধ্যে ভাগ থাকে সেই রকম ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থা অখণ্ড হওয়ার সাথে সাথে স্বাধীন। আর সুপ্রিম কোর্ট ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে। 124 নম্বর ধারায় 124 নম্বরের 1 নম্বর ধারায় যদি এটা বলা হয়েছে যে ভারত সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার শীর্ষে। সুপ্রিম কোর্টের গঠন রয়েছে কিন্তু 124 নম্বর ধারায়, তাই তো? আর সুপ্রিম কোর্ট কী আছে? সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। নাগরিক অধিকার যদি খর্ব হয় 32 নম্বর ধারার বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায় এবং সুপ্রিম কোর্ট 5টি লেখ জারি করতে পারে, ওগুলো পরে দেখবো আস্তে আস্তে। আর এই অখণ্ড বিচার ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে কিন্তু অখণ্ড বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এখানে পৃথকীকরণ করা হয়েছে। মৌলিক অধিকার, ভারতীয় সংবিধান ভারতের নাগরিকদের মৌলিক অধিকার দেয়। মূল সংবিধানে মোট 7টি মৌলিক অধিকার ছিল। সংবিধানের তৃতীয় পার্টে মৌলিক অধিকার রয়েছে 14 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। 7টা মৌলিক অধিকার ছিল মূল সংবিধানে। 1978 সালে
44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ওটা এখন একটি আইনি অধিকার। সম্পত্তির অধিকারটা একটি আইনের অধিকার, আইনি অধিকার। সম্পত্তির অধিকার কত নম্বর ধারায় রয়েছে? এখন বর্তমানে 300A নম্বর ধারায় রয়েছে সম্পত্তির অধিকারটি। আর এই মৌলিক অধিকার, যেটা মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মধ্যে একটা বাদ দিয়ে দেওয়া হলো। এখন তাহলে মোট কটা রইল? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। 6টি কী কী মৌলিক অধিকার আছে দেখে নিই। এক, সাম্যের অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, এখানে ধর্মের স্বাধীনতার অধিকার দেওয়া, সব রকম অধিকার কিন্তু দেওয়া হয়েছে আমাদের। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30 এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35। আমাদের যেমন মৌলিক অধিকার দেওয়া হয়েছে এবং মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সেরকম ব্যবস্থাও করা হয়েছে। যদি মৌলিক অধিকার খর্ব হয় আমরা সোজাসুজি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি 32 নম্বর ধারার বলে। এবং সুপ্রিম কোর্ট এই 32 নম্বর ধারা বলে লেখ জারি করে, 5 ধরনের লেখ জারি করতে পারে। 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবং যে 5 ধরনের লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারার বলে, সেগুলো কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা। এগুলো কি আমরা ডিটেলসে পরে জানবো পরের ভিডিওতে। আর হাইকোর্টকেও কিছু লেখ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু 226 নম্বর ধারার বলে। 226 নম্বর ধারায় হাইকোর্টকেও কিছু লেখ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্দেশক তত্ত্ব রয়েছে, নীতি নির্দেশক তত্ত্ব। এবং এই নীতি নির্দেশক তত্ত্বটা রয়েছে 4 নম্বর পার্টে। 36 থেকে 51 নম্বর ধারায় সংবিধানের নীতি নির্দেশক তত্ত্ব রয়েছে। এই নীতি নির্দেশক তত্ত্বটা নেওয়া হয়েছে, নীতি নির্দেশকমূলক নীতি, এটা নেওয়া হয়েছে কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নীতি নির্দেশক তত্ত্ব বা নির্দেশমূলক নীতিগুলোর উদ্দেশ্য কি? সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। নীতি নির্দেশক তত্ত্বের উদ্দেশ্য হলো সামাজিক ও অর্থনৈতিকভাবে অধিকারগুলো প্রতিষ্ঠা করা এবং ভারতে একটি কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই নীতি নির্দেশক তত্ত্বগুলি, যেমন মৌলিক অধিকার খর্ব হলে কী করি আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি, কিন্তু রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব এখানে যদি আমাদের মৌলিক এই অধিকারগুলো যদি খর্ব হয়, নীতি নির্দেশকের তত্ত্ব নির্দেশমূলক নীতির যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যদি খর্ব হয় তাহলে কিন্তু আমরা আদালত কর্তৃক বলবৎ হতে পারবো না, এগুলো আদালতে যেতে পারবো না বা আদালতের দ্বারস্থ হতে পারবো না। রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্বগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই নির্দেশমূলক নীতিটিকে অভিনব বৈশিষ্ট্য বা নোবেল ফিচার বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। নোবেল ফিচার বা অভিনব বৈশিষ্ট্য বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। মৌলিক কর্তব্য, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে। যেমন আমাদের মৌলিক অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান, আবার মৌলিক কর্তব্য আমাদের কিছু হয়। যে বাড়িতে থাকলে বাড়িতে আমাদের যেমন নানান অধিকার রয়েছে, বাড়িতে থাকলে আমার বাড়িতে আমি থাকবো, আমি কীভাবে চলবো না চলবো, নানান অধিকার রয়েছে আমার বাড়িতে থাকার, নিজের বাড়িতে। তেমনি আমার বাড়িতে কিছু কিছু কর্তব্য রয়েছে, বাড়িকে পরিষ্কার রাখতে হবে, বাড়ি যাতে উন্নতি হয়, ফ্যামিলি যাতে উন্নতি হয় সেরকম ব্যবস্থা করতে হবে। সেই রকম সংবিধানে যেমন আমাদের কিছু অধিকার দিয়েছে, সাথে আমাদের কিছু কর্তব্যও আছে আমাদের দেশের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। তো সেই কর্তব্য দিয়েছে, কর্তব্যটা কিন্তু মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি মৌলিক কর্তব্য যেটা সেটা যোগ করা হয়েছে। তখন কিন্তু মোট 10টা মৌলিক কর্তব্য ছিল। এবং 86তম সংবিধান সংশোধনী 2002-এ আরও একটি কর্তব্য যোগ করা হয়। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে প্রত্যেক পিতামাতা এবং অভিভাবকদের, এটা তাদের কর্তব্য।
আর 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে কমিটি বা যে সমিতির সুপারিশে করা হয়েছিল সেটা হচ্ছে স্বর্ণ সিং সমিতির সুপারিশে কিন্তু ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে করা হয়েছিল 10টি, মনে রাখবেন সালটা 1976 সালে 42তম সংবিধান সংশোধন স্বর্ণ সিং কমিটির সুপারিশে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে। পরে 1986তম সংবিধান সংশোধন 2002 সালে আরও একটি করা হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি। এই মৌলিক কর্তব্যের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য যেমন সংবিধান মান্য করা, সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্তোত্র এগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, যাতে আমাদের যে মিশ্র সংস্কৃতি রয়েছে সেটা যেন বহাল থাকে, তার ঐতিহ্যকে সংরক্ষণ করা, এটা আমাদের কর্তব্য। ধর্ম, জাতি, ভাষা সব ভিন্নতার কথা ভুলে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এরকম অনেক রয়েছে, যখন আমরা মৌলিক কর্তব্য ক্লাস করব তখন ওগুলো দেখব ডিটেলসে। ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষতা দেশ, এটা একটা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। অন্যান্য দেশে যেমন রাষ্ট্রীয় ধর্ম থাকে, কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমাদের কিন্তু কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। আমাদের এখানে ভারতবর্ষের সমস্ত ধর্মকে সমান প্রাধান্য দেওয়া হয় এবং তার জন্য কিছু অধিকারও দেওয়া হয়েছে, ঠিক না? এই ধর্মনিরপেক্ষতা কিন্তু প্রস্তাবনায় যুক্ত হয় 42তম সংবিধান সংশোধন 1976 সালে। এই 42তম সংবিধান সংশোধন 1976 সালে ধর্মনিরপেক্ষতাটা কিন্তু যোগ হয় এবং ভারতবর্ষ কিন্তু একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। সব ধর্মকেই সমানভাবে প্রাধান্য এখানে দেওয়া হয়। এখানে প্রত্যেক ব্যক্তির যে কোনো ধর্ম গ্রহণ করা এবং পূজা অর্চনা করার অধিকার দিয়েছে সংবিধান। মৌলিক অধিকারের মধ্যে পড়ে 25 নম্বর ধারায় যদি দেখো বলেছে প্রত্যেক ব্যক্তির যে কোনো ধর্ম গ্রহণ করা এবং পূজা অর্চনা করার অধিকার রয়েছে 25 নম্বর ধারায়। এরকম অনেক রয়েছে, আমরা যখন মৌলিক অধিকারগুলো পড়ব সেগুলো ডিটেলসে পরে দেখব। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতবর্ষে সংবিধানে। আমাদের এখানে মূল সংবিধানে 325 নম্বর আর 326 নম্বর ধারার জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে 21 বছর বয়সে সকল ভারতীয় নাগরিককে ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছিল এবং ভোটদানের যে বয়সসীমা 21 বছর মূল সংবিধানে ছিল, সেটা 61তম সংবিধান সংশোধন 1989 সালে 21 থেকে কমিয়ে 18 করা হয়। 61তম সংবিধান সংশোধন 1989, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, মনে রাখবে। 61তম সংবিধান সংশোধন 1989 সালে ভোটদানের বয়স সীমা 21 থেকে 18 করা হয়। এক নাগরিকত্ব, ভারতবর্ষে দ্বি নাগরিকত্ব কোনো অধিকার নেই। ভারতবর্ষে একটাই নাগরিকত্ব, যে রাজ্যেই জন্মাক না কেন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, যেখানে যে কোনো রাজ্যেই জন্মাক না কেন একটাই নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব রয়েছে। এদিকে থেকে যদি দেখি আমেরিকা, সুইজারল্যান্ড, এইসব দেশগুলোতে কিন্তু দ্বি নাগরিকত্ব রয়েছে। যেই দেশে বাস করছে সেই দেশের একটি নাগরিকত্ব এবং যেই রাজ্যের বাস করে সেই রাজ্যের একটি নাগরিকত্ব থাকে। এবং ভারতবর্ষে কিন্তু এক নাগরিকত্ব ধারণাটা নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে এক নাগরিকত্ব ধারণাটা নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার বিধান রয়েছে। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায় রয়েছে। রাজ্যে যদি শাসনতান্ত্রিক অচল অবস্থা হয় তখন রাষ্ট্রপতি শাসন জারি হয়, 356 নম্বর ধারায় রয়েছে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা। আর আর্থিক জরুরি অবস্থা রয়েছে 360 নম্বর ধারায়। আর এই জরুরি অবস্থা কিন্তু নেওয়া হয়েছে, জরুরি অবস্থার ধারণাটা নেওয়া হয়েছে জরুরি অবস্থা জার্মানি থেকে নেওয়া হয়েছে। জাতীয় জরুরি অবস্থা সেটা কখন হয়? যখন যুদ্ধ, বহিরাক্রমণ বা দেশের ভেতরে যদি সশস্ত্র বিদ্রোহ হয় তাহলে, বা হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটা 352 1 নম্বর ধারায় বলা হয়েছে, 352 একে বলা হয়েছে। তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জাতীয় জরুরি অবস্থা এই পর্যন্ত 3বার ঘোষণা করা হয়েছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, 1971 সালে বাংলাদেশের
বাংলাদেশের যে সমস্যা হচ্ছিল, বাংলাদেশের সমস্যাকে নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল 1971 সালে, এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে হয়েছে, 3বার মাত্র হয়েছে। 1962 ভারত চীন যুদ্ধ, 1971 ভারত পাকিস্তান, আর 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য হয়েছে। আর রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা 356 নম্বর ধারা, এটা অনেকবার জারি হয়েছে। আর্থিক জরুরি অবস্থা ভারতে একবারও কিন্তু হয়নি, আর্থিক জরুরি অবস্থা একবারও ঘোষণা করা হয়নি। ভারতীয় সংবিধান ত্রিস্তরীয় সরকার প্রতিষ্ঠা করে। ত্রিস্তরীয় সরকার, যেটা বিশ্বে কোনো দেশে কিন্তু ত্রিস্তরীয় সরকার নেই। স্থানীয় এখানে প্রথমে মূল সংবিধানে কিন্তু আমাদের দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা ছিল, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার ছিল। বর্তমানে 1992 সালে 73তম আর 74তম সংবিধান সংশোধনের দ্বারা স্থানীয় সরকার স্থাপন করা হয় এবং ত্রিস্তর বিশিষ্ট সরকার গঠন হয়ে যায়। 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা, 74তম সংবিধান সংশোধনের দ্বারা পৌরসভা গঠন করা হয়। এর ফলে কী হয়, ত্রিস্তর বিশিষ্ট সরকার গঠন হয়। একটা হচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার আর স্থানীয় সরকার। ভারতে বর্তমান অর্থব্যবস্থা, ভারতের অর্থব্যবস্থা কেমন? ভারতের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। এখানে ব্যক্তিগত মালিকানাধীন শিল্প বাণিজ্য রয়েছে, আবার সরকারি উদ্যোগও রয়েছে। ভারতীয় সংবিধানের সমালোচনা, কেউ কেউ বলেছেন ধার করা সংবিধান। ভারতীয় সংবিধান ধার করা সংবিধান, অনেক দেশ থেকে নেওয়া হয়েছে, প্রায় 60টা দেশ থেকে প্রায় নেওয়া হয়েছে। এছাড়া ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে, নানান দিক থেকে নিয়ে করা হয়েছে, যার জন্য এটাকে বলেছে ধার করা সংবিধান। এবং ভারতীয় সংবিধান নতুন কিছু নেই, তারা ভারতীয় সংবিধানকে তাই ধার করা সংবিধান বা কেউ ধারের বস্তা বলেছে। কিন্তু এমন সমালোচনা কিন্তু যুক্তিহীন বা অতর্কিত, কারণ ভারতীয় সংবিধান অন্য দেশের সংবিধানে অনুকরণ করেছে ঠিকই, কিন্তু তার দেশের পরিস্থিতি এবং প্রয়োজনের অনুসারে তার কমতি দূর করিয়ে সংবিধান তৈরি করেছে ভারতের প্রয়োজন অনুসারে। এদিক থেকে কি এন শ্রীনিবাসন কি বলেছে, ভারতীয় সংবিধানের ভাষা এবং বস্তু দুই দিক থেকেই ভারত শাসন আইন 1935-এর নকল। ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী জেনিংস বলেছেন, সংবিধান ভারত শাসন আইন 1935 থেকে হুবহু উঠে এসেছে। পি.আর. দেশমুখ তিনি বলেছেন, সংবিধান অগত্যা ভারত শাসন আইন, শুধু বয়স্ক মতাধিকার যোগ করা হয়েছে। অভারতীয়, কেউ কেউ বলেছেন অভারতীয় বা ভারতীয় বিরোধী, ভারতের সংবিধান অভারতীয় বা ভারতীয় বিরোধী। যেমন হনুমথাইয়া তিনি বলেছেন, আমরা বীণা বা সেতারের সঙ্গীত চেয়েছিলাম, কিন্তু আমরা এখানে একটা ইংলিশ ব্যান্ডের গান শুনছি, কারণ আমাদের সংবিধান নির্মাতারা ওই রকম শিক্ষায় শিক্ষিত হয়েছে। হনুমথাইয়া এটা বলেছেন। কেউ কেউ আবার বলেছেন আইনজীবীদের স্বর্গরাজ্য ভারতীয় সংবিধান, কারণ এখানে যে সংবিধান নির্মাতারা যারা ছিলেন তারা বেশিরভাগই আইনজীবী ছিলেন। স্যার আইভার জেনিংস তিনি বলেছেন যে ভারতীয় সংবিধান হলো আইনজীবীদের স্বর্গরাজ্য। থ্যাংক ইউ। এই ভিডিওতে যতটা কমপ্লিট করলাম, আর বাদবাকি পরের পার্টে বাদবাকি যেমন সংবিধানের উৎস পার্ট আর তফসিলগুলো করিয়ে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। একটা একটা করে পার্ট করে অধ্যায় শেষ করব এবং তার থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেগুলো পরীক্ষায় আসে বা বারবার এসেছে সেসব প্রশ্নগুলো দিয়ে দেবো, দিয়ে সংবিধানটা শেষ করব। থ্যাংক ইউ। বন্দে মাতরম। জয় হিন্দ।